আমি ফেক কিনা তার প্রমাণ একটু আগেই তো হয়ে গেল। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ফেক ওদের কথায় এনএসজি কমান্ডোর হয়ে প্রচার করে গেলেন, দীপাঞ্জন দাস সামনে আসুন, শুনেছেন, রেকর্ডও আছে। আর যারা এটা রটিয়েছে তাদের বলো 29 তারিখটা যাক, ওদের যদি কান ধরে ডিগবাজি না হয়, আমি 5 কোটি টাকার মানহানির মামলা করছি কলকাতা হাইকোর্টে। জাস্ট ওয়েট, 29 তারিখ যাক। তো তোমরা যদি কৃষ্ণের পূজারী হও, কৃষ্ণের বাসীকে ছুটি দাও, হাতে তোলো সুদর্শন চক্র, হাতে তোলো গদা। একটা ইট পড়লে, একটা থাপ্পড় পড়লে 4টে মারবে, তারপর আমি দেখে নেব। আর কেন্দ্রীয় বাহিনী তো আছেই। উত্তরপাড়ায় যদি বিজেপি কর্মী কোনো মার খায়, আমি দায়ী থাকবো তার জন্য। একটা কারোর গায়ে হাত লেগে দেখুক, তারপর দেখবে তৃণমূলের কটা শুয়ে পড়ে। ওদের ক্ষমতা থাকলে করে দেখাক। দেখো, ওনার একটা স্বপ্ন ছিল, উনি স্বাধীন পূর্ব পাকিস্তান বানাবেন, সালতানাতে হিন্দ বানাবেন, সেখানে ভারতের লোকটাকে ঢুকতে দেবেন না। এবং উনি জানেন যে ওনার এর পরের জার্নি কোনো বিধানসভা হবে না, সংসদ হবে না। ওনার এর পরের জার্নিটা হবে তিহার জেল। উনি এবং ওনার ভাইপো দুজনে মিলেই যাবেন তিহার জেলে। সেই জন্য আতঙ্ক থেকে বলছি। সময় 2021 সারা বাংলাতে ছিল সততার প্রতীক। আজকে পুরো বাংলাতে একটা তুমি খুঁজে পাবে না হোর্ডিং তৃণমূলের সততার প্রতীক। সেখানে বাংলার মহিলারা কি ভরসা রাখবে? ওই বিজেপির তো পেছন পেছন উনি মন্ত্রিসভায় ছিলেন, উনি কখন কার সঙ্গে থাকবেন বোঝা যাচ্ছে না। আজকে তলায় তলায় সিপিএমের সঙ্গে রয়েছে, সিপিএম কাছ থেকে রেজাল্ট না পেলে সিপিএমের বিরুদ্ধে যাবে। উনি কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যে রাজীব গান্ধী কাঁদা থেকে উঠিয়ে নিয়ে ওনাকে একটা জায়গা দিয়েছিলেন, তার স্ত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। রাহুল গান্ধীর সঙ্গে আমার হাজার মতো পার্থক্য থাকতে পারে, উনি রাহুল গান্ধীকেও ভোট পাখি বলেছেন, বসন্তের কোকিল। ওনার কথা ছেড়েই দেওয়াটা ভালো। বয়স্ক মহিলা, এত গরম পড়েছে, ঠিক আছে। দেখো, ওনার একটা স্বপ্ন ছিল, উনি স্বাধীন পূর্ব পাকিস্তান বানাবেন, সালতানাতে হিন্দ বানাবেন, সেখানে ভারতের লোকটাকে ঢুকতে দেবেন না। এখন সেই স্বপ্নটা মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি বললাম যেটা অতিরিক্ত একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে রয়েছেন। উনি দেখতে পাচ্ছেন যে 5 তারিখের পর ওনার দলটা উঠে যাবে এবং ওনার দলের লোকেরাই, তৃণমূলের লোকেরাই তৃণমূলের পার্টি অফিসগুলোকে জ্বালিয়ে দেবে। এটা দেখতে পাবে, উনি দেখতে পাচ্ছেন, বর্ষিয়ান রাজনীতিবিদ তো। এবং উনি জানেন যে ওনার এর পরের জার্নি কোনো বিধানসভা হবে না, সংসদ হবে না। ওনার এর পরের জার্নিটা হবে তিহার জেল। উনি এবং ওনার ভাইপো দুজনে মিলেই যাবেন তিহার জেলে। সেই জন্য আতঙ্ক থেকে বলছি। আমাদের কি মনে হয়, আজ পর্যন্ত বাংলা তো অনেক মুখ্যমন্ত্রী দেখেছে, মানে বিধানবাবু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের সঙ্গে নীতির প্রশ্নে দুবিধা থাকতে পারে বা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, বিতর্ক। এইরকম একজন মুখ্যমন্ত্রী, কিন্তু আবার বলছি, এই ভয়ঙ্কর গরমে আমাদের কষ্ট হচ্ছে। 72 বছর বয়স, চরম আতঙ্কে ভুগছেন, হতাশাগ্রস্ত, জেলের দরজা দেখতে পাচ্ছেন। এ সময় উনি যা বলবেন আমি তো মাফ করে দিচ্ছি। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। একবার খেলা হবে। এই সমস্যাটা হচ্ছে কি, এই খেলাটা না উনি উস্কানোর চেষ্টা করছেন তৃণমূলের কর্মীদের। আমরা তাদের বোঝাই, ভাই এই খেলাটা খেলতে চাই। এইবার ভারতীয় জনতা পার্টিকে আমি তো অন্তত আমার উত্তরপাড়ার লোকদের বলেছি যে তোমরা যদি কৃষ্ণের পূজারী হও, কৃষ্ণের বাসীকে ছুটি দাও, হাতে তোলো সুদর্শন চক্র, হাতে তোলো গদা। একটা ইট পড়লে, একটা থাপ্পড় পড়লে 4টে মারবে, তারপর আমি দেখে নেব। আর কেন্দ্রীয় বাহিনী তো আছেই। উত্তরপাড়ায় যদি বিজেপি কর্মী কোনো মার খায়, আমি দায়ী থাকবো তার জন্য। একটা কারোর গায়ে হাত লেগে দেখুক, তারপর দেখবে তৃণমূলের কটা শুয়ে পড়ে। ওদের ক্ষমতা থাকলে করে দেখাক। আমরা আইন ভাঙবো না, একবার আইনটা ভেঙে দেখাক, আমরাও দেখে নেবো কী করা আপনি যায়। এটা গ্যারান্টি দিচ্ছেন? আমি গ্যারান্টি দিচ্ছি, কেন্দ্রীয় বাহিনী আছে, নির্বাচন কমিশন রয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনীর এই যে পুলিশ অবজারভার, পরিষ্কার ভাষায় বলে এসেছে, জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, আমাদের কোনো কর্মী যদি আইন ভাঙে আপনারা ব্যবস্থা নেবেন। ওদের কর্মীরা যদি কোনো আইন ভাঙে, আপনারা যদি চুপ করে বসে থাকেন, আমরা আপনাকেও ছাড়বো না। আর যারা আইন ভাঙবে তাদের আমরা শিখিয়ে দেবো কী করে কী করে। প্রথম থেকেই আপনার পোশাক নিয়ে আপনি ফেক ইত্যাদি নানান মন্তব্য আসছে শীর্ষানু বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। দেখো, ওর বাবার কথাটা ছেড়ে দিলাম, বাবার কথাটা ছেড়ে দিলাম। বাবা ছাড়া ছেলে প্রচারে বেরোচ্ছে না, ছেলে কি এখনো বড় হয়েছে? দেখুন, সেটা নিয়ে আমি কি করে বলবো, সেটা বাবা মা ছেলে তারা বলবে। না না, সে আমি এলো যারা দেয় তারা জানে, কিন্তু আমি ফেক কিনা তার প্রমাণ একটু আগেই তো হয়ে গেল। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ফেক ওদের কথায় এনএসজি কমান্ডোর হয়ে প্রচার করে গেলেন, দীপাঞ্জন দাস সামনে আসুন, শুনেছেন, রেকর্ডও আছে। আর যারা এটা রটিয়েছে
তাদের বলো 29 তারিখটা যাক, ওদের যদি কান ধরে ডিগবাজি না কয় আমি 5 কোটি টাকার মানহানির মামলা করছি কলকাতা হাইকোর্টে। জাস্ট ওয়েট, 29 তারিখ যাক। আমি এখন ডিফোকাস হব না, মানুষের কাছে যাওয়া প্রয়োজন, যাচ্ছে। কারণ 29 তারিখ পুরো দিনটা হয়তো 30 তারিখ এবং তারপরেও ওদের ওই বার্নল লাগাতে আর বোরোলিন আর বরফের ম্যাসাজ করতে অনেক টাইম লাগবে। একবার চেষ্টা করে দেখুক বিজেপি কর্মীদের ওপর হাত ওঠাতে অথবা ভোটদাতাদের ভয় দেখাতে। আমরা বুঝিয়ে দেব ভারত সরকার কী জিনিস, ভারতীয় জনতা পার্টি কী জিনিস। একবার গুন্ডাগিরি করার চেষ্টা করে তুমি আমার অনেকগুলো নির্বাচনী সভা কভার করেছি, সব জায়গাতে আমি একটাই কথা বলছি, আপনি আমাকে ভোট দেবেন কিনা আমি বলছি না, আপনি ভোটটা 100% দেবেন এবং ভোটটা দেবেন আপনার নিজের সন্তান, নিজের প্রজন্ম, পারিবারিক নিরাপত্তা, নারী নিরাপত্তা, এই আমরা যে ইস্যুগুলো তুলছি ওইগুলো ভেবে দিন। ক্যাপ্টেন বলে বেড়াচ্ছেন তিনি নাকি কবে আরজি করে আটকানোর চেষ্টা করেছিলেন অভয়া, আমরা দেখলাম। ক্যাপ্টেনের দল, হয়তো ক্যাপ্টেন খাননি, ক্যাপ্টেনের দল পয়সাকে অ্যাডজাস্টমেন্ট করেছে। আর তৃণমূলে যিনি আছেন ওনারা তো নিজেরাই ষড়যন্ত্রের মধ্যে ইনভলভ, ওরা এইসব ইস্যু নিয়ে কথা বলছে না। আমি বারবার মানুষকে বলছি আমরা যে বিজেপি ইস্যুগুলো তুলছি আপনারা আমাদের প্রশ্ন করুন, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেব, তারপর সেই প্রশ্নগুলো মাথায় রেখে আপনারা ভোট দিতে যান। কিন্তু ভোট দেবেন, 100% লোক ভোট দেবেন, সেটা দেখা যাচ্ছে। নতুন আমার চোখে নতুন যেটা ধরা পড়ছে, মহিলারা সাংঘাতিকভাবে আগে এগিয়ে আসছেন। কারণ একটা বিরাট দুটো যেটা আমাদের সমস্যা এবং আমাদের চ্যালেঞ্জ, যেটা আমরা অঙ্গীকারবদ্ধ আমরা করব, এক নারী নিরাপত্তা এবং দ্বিতীয় পরিবারের চাকরি, পরিবারের অর্থ উপার্জনের সমস্যা সমাধান। এই জন্য মহিলারা এগিয়ে আসছেন, ওনারা বুঝেছেন। সুব্রত মণ্ডল প্রেস কনফারেন্স করে বলছে ভোট দিয়ে প্রথমে তিনি বেরোচ্ছে ঠান্ডা ঠান্ডা কুলকুল, কিন্তু ভোট শেষের পরেই কিন্তু তিনি আচমকা বলছেন যে 200টার বেশি সিট পাবে ভেবেছিলাম, কিন্তু 15-16টা সিট পাবে কি এখন এটা নিয়ে আমি ভাবছি। সিট কি আদৌ পাবে? তৃণমূল হয়ে তৃণমূলের এগেনস্টে কথা। ওনার সুপ্রিমো বা দিদির কথাতে তো ওনার মাথায় অক্সিজেন বেশি যায়, এখন অক্সিজেন বেশি যাওয়ায় উল্টোপাল্টা বকছেন। তবে তিহার থেকে ঘুরে এসেছেন তো অক্সিজেনের মাত্রাটা একটু কম যাচ্ছে, তো এখন হয়তো বাস্তব পরিস্থিতিটা বুঝতে পারছেন। ঠিকই বলছেন, হয়তো দেখবেন কি অবস্থা হয়।